আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে আবারও হচ্ছে বায়োলজি ক্লাসরুমের এইচএসসি লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সো তোমরা কমেন্টে হচ্ছে জানিয়ে দাও তোমরা কেমন আছো। আমি দেখতে পাচ্ছি জান্নাতুল মিতু, তারপরে হচ্ছে সোমায়া সিদ্দিকা, ওয়ালাইকুম আসসালাম। আর নূরজাহান নীলিমা, ওয়ালাইকুম আসসালাম। তোমাকে মনে হয় প্রথম দেখছি আজকে। তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। এই কি অবস্থা, আজকে লেট করো নাই? হ্যাঁ, তোর কি আদাব। তো তোমাদের কি অবস্থা, তোমরা সবাই ভালো আছো? সবাই তো সবাইকে হচ্ছে গুড ইভিনিং জানাচ্ছি। তো মাগরিবের নামাজ পড়ে হচ্ছে আমরা শুরু করে দিলাম আমাদের আজকের ক্লাস। এই জিসান, ওয়ালাইকুম আসসালাম। গুড ইভিনিং সুমন। আর নীলয়, ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে অনেকগুলো নতুন নাম দেখতে পাচ্ছি, তো ভালো লাগতেছে আর কি। তা আমাদের হচ্ছে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে যে জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের যে রক্তের যে চ্যাপ্টার আছে না, ওই রক্তের চ্যাপ্টারের আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। অর্থাৎ আগে আরও 2টা ক্লাস হয়ে গেছে, তো ওই 2টা ক্লাস তোমরা হচ্ছে ইউটিউবে পাবা। ইউটিউবে গেলেই হচ্ছে দেখবা যে হোম সেকশনে তোমার ভাগ করা আছে যে এইচএসসি লাইভ ক্লাস। ওখানে গেলে দেখবা যে এইচএসসির যত লাইভ ক্লাস হয়েছে সবগুলো তুমি পেয়ে যাবা। এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপর হচ্ছে প্রিয়ন্তী, ওয়ালাইকুম আসসালাম। ইসরাত, ওয়ালাইকুম আসসালাম। অনেকগুলো নতুন নাম পাচ্ছি আর কি। তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ হইতে আরও, এটা তো 3 নম্বর ক্লাস, 4, 5, 6, মিনিমাম 6টা ক্লাস তো লাগবে। অর্থাৎ এই ক্লাস হওয়ার পরেও আরও 3টা ক্লাস লাগবে। সো ঈদের আগে আসলে শেষ করা সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করব ঈদের আগে তোমাদের হার্ট পর্যন্ত যাওয়ার, হ্যাঁ মানে হৃৎপিণ্ডের যে গঠন ওইটা অ্যাটলিস্ট শেষ করার চেষ্টা করব। তো দেখা যাক। শাকিরা আরবি, গুড ইভিনিং। জোবায়ের, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সমস্যা নেই, তুমি আইসো। শিউলি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। শিউলি, কী অবস্থা তোমাদের? তোমরা একটু কমেন্ট সেকশন আমাকে জানাও যে সাউন্ড ঠিক আছে নাকি, কারণ অনেক সময় হচ্ছে মাইকটা দুষ্টামি করে। মিম জালালের, ওয়ালাইকুম আসসালাম। মিমকে অনেকদিন পরে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি মিম, তোমার কী অবস্থা বলো? তো অনেক সময় মাইকটা দুষ্টামি করে, সো আই গেস সাউন্ডটা ঠিক আছে। ওকে, ঠিক আছে। ইসমাইল, ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, আমরা হচ্ছে ওকে থ্যাংক ইউ। আমরা আজকে কী পড়বো? আজকে 3 নম্বর ক্লাসে মেইনলি আমরা আজকে পড়বো যে ব্লাডটা, যে মনে করো আমার কারো যদি এখানে কেটে যায় তখন তো কি হয়, রক্ত জমাট বাঁধে না? তো এটাকে আমরা বলি যে তঞ্চন বলি, বা জমাট বাঁধাকে বলা হয় ক্লটিং বলা হয়। যখন ক্লট করছে ক্লটিং বলা হয়। তো আজকে আমরা শিখবো যে আমাদের কোথাও কেটে গেলে যে রক্তটা জমাট বাঁধে ওই জিনিসটা আসলে কীভাবে হয়। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রক্রিয়া এবং এটা অনেক বিশাল একটা প্রক্রিয়া, কিন্তু ইন্টার লেভেলের জন্য আমাদের যতটুকু জানা দরকার আমরা ঠিক ততটুকু প্লাস আরেকটু বেশি জানবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। শান্তা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যারা হচ্ছে নতুন আসছো, আজকে প্রথম আসতেছো, সবাইকে হচ্ছে বায়োলজি ক্লাসরুমে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের বায়োলজি রিলেটেড কোনো প্রবলেম থাকলে তোমরা হচ্ছে গ্রুপে কোশ্চেন করতে পারো। গ্রুপে ঢুকলেই দেখবা যে সবাই কোশ্চেন করতেছে, অ্যান্সার দিচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ। তো আজকে আমরা পড়বো আমাদের ব্লাড ক্লটিং নিয়ে। ব্লাড ক্লটিং এটা আসলে জমাট বাঁধা বোঝায়। তো ক্লটিং, তো ব্লাড ক্লটিংয়ের জন্য কি দরকার হয়? অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে আমাদের যে রক্তকণিকা রয়েছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো এর মধ্যে দেখছি যে অনুচক্রিকা যেটা আছে, অনুচক্রিকাগুলো কি করে আমাদের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো এখন অনুচক্রিকার ভিতরে কি এমন আছে যেগুলো সাহায্য করে? তো অনুচক্রিকা এবং রক্তরসে কিছু জিনিস থাকে যে জিনিসগুলো আসলে এই পুরা জায়গাটায় কাজ করে, এবং সেগুলো আসলে মূলত প্রোটিন জাতীয় পদার্থ, কিন্তু একটা ছাড়া, ওই একটা হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে? তো ওই জিনিসগুলোকে বলা হয় ক্লটিং ফ্যাক্টর। কী বলা হয়? ক্লটিং ফ্যাক্টর। মানে যারা হচ্ছে এই যে ব্লাডটা ক্লট করতে সাহায্য করে, যারা আসলে তোমার অনুচক্রিকাতে থাকে, তারপর রক্তরসেও কিছু থাকে, তারা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ আর কি। তো তাদেরকে আমরা বলি ক্লটিং ফ্যাক্টর। তো ক্লটিং ফ্যাক্টর কয়টা আছে, কে বলতে পারবা যে ক্লটিং ফ্যাক্টর কতগুলো আছে? ক্লটিং ফ্যাক্টর আমাদের বডিতে আছে 13টা। কয়টা আছে? 13টা আছে, তাই না? তোমাদের লেটেস্ট বইতে দেখবা
একটা সুন্দর একটা ছক দেওয়া আছে, 13টার নাম দেওয়া আছে, প্রত্যেকটার কাজ দেওয়া আছে, কিন্তু কাজগুলো একটু হাই লেভেলের কথাবার্তা। সিনথিয়া ওয়ালাইকুম আসসালাম। সমস্যা নেই, মাত্র শুরু হয়েছে। তো আমরা যেটা বলতেছিলাম যে ব্লাড কোথাও কেটে গেলে যে জমাট বাঁধে, ওই জমাট বাঁধতে কিছু প্রোটিন কাজ করে, সেগুলোকে আমরা ক্লটিং ফ্যাক্টর বলছি। তো এরকম 13টা জিনিস আছে যারা হচ্ছে এরকম জমাট বাঁধতে সাহায্য করে, অর্থাৎ আমাদের দেহে ক্লটিং ফ্যাক্টর 13টা। তো এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া 13টায় কি পড়া লাগবে? এখন 13টার হচ্ছে নাম জানতে হবে, কিন্তু এর মধ্যে প্রথম চারটা অবশ্যই পড়তে হবে। এখান থেকে তোমার এইচএসসিতে কোশ্চেন আসে, তোমার অ্যাডমিশনে কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট। এবং এই প্রথম 4টা পারলেই তুমি হচ্ছে পুরা ব্লাডটা কীভাবে জমাট বাঁধতেছে এটা তুমি পারবা। এই জন্য 4টা জানা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ভাইয়া পরেরগুলা কী করব? পরেরগুলা তুমি একটু নাম জানবা, এবং আমি বলে রাখি যে 13টা ক্লটিং ফ্যাক্টর মনে রাখা এবং এদের নিয়ে হচ্ছে একটু হালকা কথাবার্তা, ওটা আমি একটা আলাদা ভিডিও করব, ঠিক আছে? কিন্তু আজকে হচ্ছে যে 4টা অবশ্যই লাগবে আমাদের, ওই 4টা দিয়ে কিভাবে আসলে প্রসেসটা হয় সেটা আমরা জানবো। আর বাকিগুলা হচ্ছে বা সবগুলা কিভাবে মনে রাখবা, ওটা একটা ছন্দ আছে বিখ্যাত, তো ওইটা একটা আলাদা ভিডিও করব। ভিডিও ছিল, বাট ওইটা হচ্ছে কম্পিউটারের প্রবলেম হওয়ার কারণে ডিলিট হয়ে গেছে। তো এই ভিডিওটা হচ্ছে আবার করতে হবে, তো সমস্যা নাই। সাদিয়া ওয়ালাইকুম আসসালাম। তো ক্লটিং ফ্যাক্টরের মধ্যে প্রথম 4টা বেশি গুরুত্বপূর্ণ। তো মনে করো যে আমাদের ফ্যামিলিতে তো অনেক মেম্বার আছে, তো সব মেম্বারের কাজ কিন্তু বেশি না। যেমন আব্বু আম্মু, বড় ভাইয়া বা বড় আপুরা থাকলে তারা বেশি কাজ করে, মেজর কাজগুলো করে, আর আমরা যারা ছোটরা আছি তারা ছোট ছোট কাজ করি। তো মনে করো ওরকম ওদের বেলা 4টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তো এই 4টা মনে রাখার জন্য আমরা ছন্দ ইউজ করি, এটা বিখ্যাত একটা ছন্দ, সেটা হচ্ছে ফুল পরে টুপ করে। কি ফুল পরে টুপ করে? এটা কি জিনিস? ফুল পরে পাতা নড়ে, ওটা না দিয়ে আমরা লিখছি ফুল পরে টুপ করে, মানে টুপ করে হচ্ছে ফুলটা পড়ে গেল। তো ফুল দিয়ে মনে রাখতে পারি আমাদের প্রথম যে ক্লটিং ফ্যাক্টরটা, সেটা হচ্ছে ফাইব্রিনোজেন। ফুল দিয়ে মনে রাখবা কি ফাইব্রিনোজেন। পরে দিয়ে মনে রাখবা প্রথমবিন। ঠিক আছে, মনে রাখবা কি প্রথমবিন। তারপরে টুপ দিয়ে মনে রাখবা টিস্যু। থ্রোম্বো, নামগুলো একটু টাফ আমি জানি, থ্রোম্বোপ্লাস্টিন। আর করে দিয়ে মনে রাখবা ক্যালসিয়াম। ঠিক আছে, এই ক্যালসিয়ামটা কিন্তু কোনো প্রোটিন না। ওই যে ফার্স্টে বললাম না যে ক্লটিং ফ্যাক্টর এই 13টা হচ্ছে বিভিন্ন রকম প্রোটিন, কিন্তু এর মধ্যে ক্যালসিয়ামটা প্রোটিন না, বাকিগুলো কিন্তু কোনো রকমের প্রোটিন। তো কি এই 4টা হচ্ছে আমরা কীভাবে মনে রাখতে পারি? ফুল পরে টুপ করে, এবং এটা সিরিয়াল কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, এটা হচ্ছে 2 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে 3 নাম্বার ক্লটিং ফ্যাক্টর, ক্যালসিয়াম হচ্ছে 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টর। পরীক্ষাতে আসে যে ক্লটিং ফ্যাক্টরগুলোর মধ্যে কোনটা প্রোটিন না, তখন অপশনে দেয় ফ্যাক্টর 1, 2, 3, 4। তখন তুমি কি ফ্যাক্টর 4 দেখাবা যে এটা তো কোনো প্রোটিন না, তো ক্যালসিয়াম তো একটা মিনারেল, তাই না? সো লাইক দিস। তো এটা হচ্ছে সবাই মুখস্থ করো, এই 4টা নাম একদম মুখস্থ করে ফেলো, কারণ এখানে এই 4টা দিয়েই হচ্ছে আমাদের কাজ হবে। এই জন্য 4টা নাম হচ্ছে ঠোঁটস্থ করে ফেলো, একদম হচ্ছে মুখস্থ করে ফেলো, যে ফাইব্রিনোজেন, প্রথমবিন, তারপরে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন না লিখে অনেকে শুধু থ্রোম্বোপ্লাস্টিন লেখে, ওইটাও লিখতে পারো, আর করে দিয়ে ক্যালসিয়াম। তো তোমাদের ফ্রেন্ডদের হচ্ছে মেনশন করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এটা হচ্ছে এইচএসসি 21 এবং 22 দুই জায়গায় আছে। ও আচ্ছা, নিলয় বলতেছে সেকেন্ড পেপার নাকি ফার্স্ট পেপার? এটা হচ্ছে সেকেন্ড পেপার নিলয়, এটা হচ্ছে সেকেন্ড পেপারের 4 নাম্বার অধ্যায়। আচ্ছা, তো এখন আমরা দেখব এই যে ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, ওরা কীভাবে কাজ করে রক্তটাকে জমাট বাঁধায়, সেই জিনিসটা আমরা এখন দেখব। যে
কিভাবে কিভাবে রক্ত জমাট বাঁধে। অর্থাৎ আমরা এখন শিখব রক্ত জমাট বাঁধার কৌশল। রক্ত জমাট বাঁধার কৌশল অর্থাৎ মেকানিজম অফ ব্লাড ক্লটিং। কৌশল, কৌশল মানে হচ্ছে মেকানিজম, মানে জিনিসটা কিভাবে হচ্ছে। তো সিম্পলি মনে করো যে এটা হচ্ছে তোমার একটা রক্তনালী, ঠিক আছে, একটা রক্তনালী। তো রক্তনালীর বাইরে আবরণ আছে, ভিতরে আবরণ আছে। তো রক্তনালীর ভিতরের যে আবরণটা ওইটাকে আমরা বলি এন্ডোথেলিয়াম। মনে আছে আমরা বাইরের আবরণকে কিন্তু এপিথেলিয়াম বলতেছিলাম, কিন্তু ভিতরের আবরণকে আমরা এন্ডোথেলিয়াম বলবো, ঠিক আছে। এখন মনে করো যে নর্মালি কি হয়, নর্মালি কিন্তু তোমার লোহিত রক্তকণিকা বলো, অনুচক্রিকা বলো, শ্বেত রক্তকণিকা বলো, এটা সুন্দর মতো হচ্ছে পাস হতে থাকে, এদিকে সবসময় কিন্তু চলতে থাকে, তাই না, চলতে থাকে। এবং এই যে ফ্লোরটা, রক্তের নালীর যে ফ্লোরটা কিন্তু মসৃণ এবং ব্লাড কিন্তু সবসময়ই চলতে থাকে। কিন্তু মনে করো তুমি একটা ব্যথা পাইছো, তো ব্যথা পেলে কি হলো যে বাইরের যে ত্বকটা ছিল, ধরো সেটা মনে করো চামড়া একটু কেটে গেল, তো কেটে গেলে কি হয়, এই জায়গাটা না অমসৃণ হয়ে যায়, তখন কি করে অনুচক্রিকাগুলা এখানে আসতে থাকে। এটার কিছু কারণ আছে। কিছু কারণ হচ্ছে যে যখন আমাদের বডিতে নর্মালি অনুচক্রিকাগুলা কেন ওরা জমাট বাঁধে না, কারণ আমাদের বডিতে নর্মালি কিছু কেমিক্যাল থাকে, যেমন তোমার নাইট্রিক অক্সাইড, তারপর হচ্ছে প্রোস্টাসাইক্লিন, এগুলো হাই লেভেলের কথাবার্তা। তো তুমি মনে রাখবা যে কিছু কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ থাকে যাদের কারণে নর্মালি কিন্তু অনুচক্রিকাগুলো জমাট বাঁধে না, ঠিক আছে। এখানে আরও কথা আছে, বাট ওইটা মনে রাখো। তো যখন এই যে তোমার জিনিসটা কেটে গেল, ছিঁড়ে গেল, তখন এন্ডোথেলিয়ামটা তো নষ্ট হয়ে গেল এই জায়গায়। তো এন্ডোথেলিয়ামটা নষ্ট হয়ে গেলে ওই যে যাদের কারণে তোমার অনুচক্রিকাগুলো একসাথে থাকতো না, জমাট বাঁধতো না, ওগুলা তো নাই, তাই না, এন্ডোথেলিয়াম নাই, ওগুলা নাই। তখন ওরা কি করে, এই জায়গায় তোমার একত্রিত হতে থাকে এবং এখানে হচ্ছে বাতাস এন্টার করবে, এয়ার এন্টার করবে। তো বাতাসের সংস্পর্শে আসলে দেখা যায় এই জায়গায় যে পরিবেশটা ছিল, নর্মালি যে পরিবেশটা ছিল, অর্থাৎ যে পরিবেশে ওরা ভালো কাজ করতে পারে, নর্মালি কাজ করতে পারে, সেই পরিবেশটা কিন্তু আর থাকে না থাকার কারণে কি হয়, এখানে কিছু চেঞ্জেস আসে, কিছু পরিবর্তন হয়। তোমার ওই পরিবর্তনগুলো আমরা দেখব যে এখানে আসলে আলটিমেটলি কি হয়, সেই জিনিসটা আমরা দেখব। তো আমাদের হচ্ছে ধাপ 1, স্টেপ 1-এ কি হয়, স্টেপ 1-এ হয় কি, দেখো যে এই জায়গায় তো একটু ছিঁড়ে গেছে, তো ছিঁড়ে যাওয়ার ফলে কি হয়, ওখানে অনুচক্রিকা আসবে। তো ওই জায়গায় কি হয়, একটা কথা আগের ক্লাসে বলছিলাম যে হেপারিন। তো হেপারিন কি ছিল, হেপারিন ছিল এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট। হোয়াট ইজ অ্যান্টিকোয়াগুলেন্ট? ওই যে বলছিলাম অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে যারা আমাদের শরীরের ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না, ঠিক আছে। এখন দেখো নর্মালি কিন্তু এই রক্তের মধ্যে হেপারিন মিক্স করা ছিল, ওইটাও কিন্তু রক্ত জমাট বাঁধতে দিতেছিল না। কিন্তু যখন এখানে কেটে যায় তখন হেপারিন কাজ করার যে পরিবেশটা লাগে ওইটার থাকে না। তখন কি হয়, হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যায়, মানে ও আর কাজ করতে পারে না, মানে ওর যেভাবে যে পরিবেশে কাজ করার কথা ওখানে কাজ করতে পারে না, হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যায়। সালমান নতুন, হ্যালো সালমান। তো হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যায় এবং এই যে অনুচক্রিকাগুলো ছিল প্লাটিলেট যেগুলা, এইখানে অমসৃণ তল হয়ে গেছে, প্লাস বাতাস ঢুকছে, তো এই জন্য দেখা যায় যে ওরা ফেটে যায়, মানে নষ্ট হয়ে যায়। তখন কি বলে ওটাকে বলা হয় অনুচক্রিকা বিদীর্ণ হয়ে যায়। বিদীর্ণ মানে হচ্ছে ফেটে যাওয়া, অনুচক্রিকাগুলো বিদীর্ণ হয়ে যায়। এবং পরে কি হয়, এই বিদীর্ণ হওয়ার ফলে অনুচক্রিকার ভিতর থেকে একটা এনজাইম বের হয়, ওই এনজাইমটাকে বলা হয় থ্রোম্বোপ্লাস্টিন। নামটা পরিচিত লাগে, একটু আগে কিন্তু পড়ছিলাম আমরা। থ্রোম্বোপ্লাস্টিন নামে একটা এনজাইম বের হবে।
তাহলে থ্রোম্বোপ্লাস্টিন কি আমাদের ক্লটিং ফ্যাক্টর 3, মনে আছে? ফুল পরে টুপ দিয়ে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন আমরা মনে রাখছিলাম। এটা হচ্ছে একটা এনজাইম, ঠিক আছে? এটা হচ্ছে একটা এনজাইম এবং এটা তৈরি হয় লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। কারণ আমরা জানি সব প্রোটিন এনজাইম না, বাট সব এনজাইম আসলে প্রোটিন। তো লিপোপ্রোটিন হচ্ছে এক ধরনের প্রোটিন, তো সেই প্রোটিন দিয়ে আসলে এই থ্রোম্বোপ্লাস্টিনটা তৈরি। তো তাহলে যদি বলে থ্রোম্বোপ্লাস্টিন কোত্থেকে আসে, তখন বলতে হবে যে আমাদের হেলিকপ্টার যাচ্ছে, তো তখন বলতে হবে যে আমাদের যখন কোথাও কেটে যায় তখন ওখানে অমসৃণ তল হওয়ায় এবং বাতাসের সংস্পর্শে আসায় অনুচক্রিয়াগুলো ক্রিয়াগুলো ভেঙে যায়। ওরা ভেঙে গিয়ে কি করে, থ্রোম্বোপ্লাস্টিন নামে এক ধরনের এনজাইম বের করে। ওই এনজাইমটা কীভাবে তৈরি? লিপোপ্রোটিন দ্বারা তৈরি। তাহলে 3 নাম্বারটা আমরা পাইছি, আরও 3টা বাকি আছে। গৌতম, কি অবস্থা? তৃষা, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে নিশামণি, ওয়ালাইকুম আসসালাম। আরেকটাকে তৃষা, হ্যাঁ তৃষাকে যেমন আগের ক্লাসে আমি দেখছিলাম। আচ্ছা দেখো, তাহলে থ্রোম্বোপ্লাস্টিন, তাহলে আমাদের স্টেপ 1 শেষ। তাহলে আসো স্টেপ 2তে। স্টেপ 2তে কী হয়, এই যে তোমার থ্রোম্বোপ্লাস্টিনটা কাজ করবে, কিসের উপর কাজ করবে আমি একটু লিখে দিই আগে। নামগুলো একটু টাফ আসলে, কিন্তু কিছু করার নেই। থ্রোম্বোপ্লাস্টিন, ফার্স্টে থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হয়েছে, এখন এটা কী করবে? ওর কাজ কি? ও বসে থাকবে না, ও কি করবে, রক্তরসে একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় প্রথমবিন। কিন্তু সমস্যা হচ্ছে প্রথমবিনটা রক্তরসে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। মনে করো যে তুমি ঘুমাচ্ছ, আমি তোমার আম্মু এসে ডাক দিল, এই ওট, তো স্কুলে যাওয়ার সময় আছে, তখন তুমি তাড়াতাড়ি উঠে একদম ড্রেস পরে স্কুলে চলে যাও, ঠিক আছে? তো লাইক দিস, যে প্রথম দিনটা হচ্ছে ফার্স্টে ঘুমায় থাকে, ঘুমাইতেছে, হঠাৎ করে থ্রোম্বিন এসে এই ত্বক কেটে গেছে, বাট রক্ত ক্লট করা লাগবে, তুই ঘুমাইতেছে ওট। তো তখন এই প্রথম দিনকে ডাক দেওয়ার কাজটা করে থ্রোম্বোপ্লাস্টিন করে। তখন প্রথম বিনের ওপর এই থ্রোম্বোপ্লাস্টিনটা কাজ করে, তাকে কি করবে, সক্রিয় করে দিবে। এখন দেখো, প্রথম দিনের কথা মনে করো যে প্রথমে তুমি যখন ঘুমাইতেছিলা তখন তো বাসার ড্রেস পরে ঘুমাইতেছিলা, একদম চেগায় শোয়া ছিলা, কিন্তু তোমার আম্মু ধরো থ্রোম্বোপ্লাস্টিন এসে তোমাকে ডাক দিলে, এই ওটো স্কুলে যেতে হবে, তখন স্কুলে গিয়ে তুমি ওই যে স্যান্ডো গেঞ্জি ট্রাউজার পরে চলে যাবা, তখন তো দারোয়ানও পিটায় বাগড়ে দিবে। তো এখন যে তোমাকে একটা জামা কাপড় পরে সুন্দর হয়ে যাইতে হবে, তাই না? তো সেমভাবে এই যে প্রথম দিন যেটা ছিল, প্রথমে ছিল, সেটার উপর থ্রোম্বোপ্লাস্টিনটা কাজ করে। কাজ করার পরে কি করে, থ্রোম্বোপ্লাস্টিনটা না একা কাজ করতে পারে না, তার আরেকজনের হেল্প লাগে, এবং সেটাই হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়ামের হেল্প লাগবে, ক্যালসিয়াম ছাড়া তোমার থ্রোম্বোপ্লাস্টিন যেটা আছে ও কাজ করতে পারবে না। তো আলটিমেটলি ওরা দুইজন একসাথে কাজ করে প্রথম বিনকে বানিয়ে দিবে, সক্রিয় থ্রোম্বিনে কনভার্ট করবে। থ্রোম্বিনটা কিন্তু সক্রিয়, প্রথম বিন থেকে থ্রোম্বিন হয়ে গেছে, একদম ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে, একদম ভদ্র বাচ্চা, ক্লাসে যাবে, রেগুলার ক্লাস করে। আমি লেট, এসএসসি পরীক্ষা দিতে পারতেছে না, তাদের জন্য কি এইচএসসি বেসিক ক্লাস কি আছে? সালমান, আমাদের একটা পেইড কোর্স আছে, ওখানে তোমার এসএসসি 21-এর কেউ আছে নাকি আমি নট শিওর, বাট ওখানেও এসএসসির যারা আছে তারাও ভর্তি হতে পারবে, কারণ ওখানে হচ্ছে তোমার বেসিক টু অ্যাডভান্স পড়ানো হয়। প্লাস আমার মজার ব্যাপার কি যে আমার এইচএসসির ক্লাসগুলো কিন্তু এসএসসির যারা স্টুডেন্ট আছে ওরাও করতেছে, তো তাদের যে ক্লাস করার যে ইচ্ছা, এটা দেখে আমি সবসময় মোটিভেটেড হই। সপ্তর্ষি, তুমি লেট করে ফেলছো। আচ্ছা সিনথিয়া, তুমি অনেক মেনশন দিছো, তুমি হচ্ছে এখন ক্লাসে মনোযোগ দাও। এখন ক্লাসে হচ্ছে নির্দিষ্ট রুটিন আমি দিতে পারি না, কারণ হচ্ছে মানে আমার অনেক বেশি ভাইবা থাকে, 4th ইয়ারে অনেক বেশি প্রেশার থাকে, তো দেখা যায় আমি যখন ফ্রি থাকি তখন আর কি ক্লাস নিয়ে নেই। তবে এটা শিওর যে আমি তো হুট করে বলি না যে আজকে ক্লাস নিব, আমি মিনিমাম হচ্ছে 1 দিন অথবা 2 দিন আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে অমুক দিন তোমাদের ক্লাস নেওয়া হবে। তো তুমি যদি ধরো প্রতিদিন জাস্ট একবার গ্রুপে ঘুরে যাবা যে দেখবা যে অ্যানাউন্সমেন্টের ওখানে কোনো ক্লাসে নোটিশ দেওয়া আছে নাকি, একবার জাস্ট ডেইলি ঘুরে যাবা, তাহলে তুমি বুঝতে পারবা। আচ্ছা
তো কি হইলো, ফার্স্টে কি হয়েছে যে যখন আমাদের ত্বকটা কেটে গেল, এন্ডোথেলিয়ামটা নষ্ট হয়ে গেল, তখন কি হয় ওই জায়গার হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যায় এবং ওখানে যে অনুচক্রিকাগুলো থাকে সেগুলো ফেটে যায়। ফেটে গিয়ে কি করে থ্রোম্বোপ্লাস্টিন নিঃসরণ করে। পরে থ্রোম্বোপ্লাস্টিন কি করে ক্যালসিয়ামের সহযোগিতায় রক্তরসে উপস্থিত প্রথম বিনটাকে জাগিয়ে, অর্থাৎ নিষ্ক্রিয় প্রথম বিনটাকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। তাহলে হচ্ছে আমাদের 2টা স্টেপ শেষ। 3 নাম্বার স্টেপটা এখানে লিখি, আই হোপ তোমরা দেখতে পাবা। 3 নাম্বার স্টেপে কি হবে, ওই যে থ্রম্বিন যেটা আছে ও কি করে দেখো, ফাইব্রিনোজেন, এই যে আমাদের 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টর ফাইব্রিনোজেন, মনে আছে? এটা কিন্তু ওই যে ফুল পরে ফুল দিয়ে হচ্ছে আমরা ফাইব্রিনোজেন মনে রেখেছিলাম। তো ফাইব্রিনোজেনও কিন্তু একটা প্রোটিন, ভাই আগেই বলে দিয়েছি। তো এই ফাইব্রিনোজেনের উপরে এই মিস্টার থ্রম্বিন কি করবে, কাজ করবে। থ্রম্বিন কাজ করে কি করবে, অনেকগুলা ফাইব্রিনের মনোমার তৈরি করবে। কি তৈরি করবে, ফাইব্রিন মনোমার। এখন মনোমার কথাটার সাথে হয়তো তোমরা অনেকে সিমিলার, অনেকে হয়তো সিমিলার না। কারণ মনোমার জিনিসটা কি, যে যারা এটা অবশ্য এইচএসসি ক্লাস, সো সবাই জানো, আমার মাথায় এসএসসি ঘুরতেছিল। তো ফাইব্রিন মনোমার তৈরি করে, তার মানে কি অনেকগুলা মনোমার মিলে একটা পলিমারও তৈরি করবে, তাই না? অনেকগুলো পলিমারও তৈরি করবে। 3টে স্টেপ শেষ। আবার একটু রিভিউ করি, যে যেখানে হচ্ছে যে এটা ছিল আমাদের নর্মাল একটা রক্তনালী, ধরো একটা ধমনী, এটা হইতে পারে বা শিরাও হইতে পারে। তো এখানে কি হয়েছে, ধরো তুমি একটা ধাক্কা খাইলা, ধাক্কা খেয়ে গেলে কি হবে, ওই জায়গার ত্বকের যে আবরণটা নষ্ট হয়ে যাবে। আবরণটা নষ্ট হয়ে গেলে কি হবে, এখানে যে হেপারিন ছিল, হেপারিনের কাজ কি, যে রক্ত যাতে জমাট না বাঁধে, কিন্তু হেপারিনটা ওই পরিবেশে কাজ করতে পারে না, অর্থাৎ হেপারিনটা কি নিষ্ক্রিয় হয়ে যায় এবং এখানে যে অনুচক্রিকা বা প্লাটিলেট ছিল ওরা ফেটে যায়। কেন ফেটে যায়, ফেটে গিয়ে কী করে, ওরা থ্রোম্বোপ্লাস্টিন রিলিজ করে, নিঃসরণ করে। ওই থ্রোম্বোপ্লাস্টিন কি করে, ক্যালসিয়ামের সাহায্য নিয়ে তোমার রক্তরসে অবস্থিত প্রথম বিনকে সক্রিয় থ্রম্বিনে কনভার্ট করে ফেলে। পরে ওই থ্রম্বিন কি করে, রক্তরসে যে ফাইব্রিনোজেন ছিল 1 নাম্বার ক্লটিং যেটা, ওইটাকে থ্রম্বিন কি করে, অনেকগুলা ফাইব্রিন মনোমারে কনভার্ট করে, ফাইব্রিন মনোমারে কনভার্ট করে। তো 4 নাম্বার স্টেপটা উপরে লিখি, 4 নাম্বার স্টেপটা উপরে লিখে দিই। তো মনোমারগুলা পরবর্তীতে কি করবে, ওই যে মনোমার যেগুলো আছে, স্টেপ 4 যেটা, 4-এ যেটা হয় তোমার ফাইব্রিন, এই মনোমারগুলা পরস্পরের সাথে লেগে যায়, সংযোজন হয়, এদের মধ্যে সংযোজন হয়। সংযোজন মানে হচ্ছে কি, ধরো পরে একটা ছবি আঁকি দেখাই, মনে করো যে এখানে তো কেটে গেছিলো, এখানে এরকম হয়ে গেল। তো ওরা কি করে, এরকম মনোমারগুলো এভাবে একসাথে হয়ে একটা জালের মতন তৈরি করে, ঠিক আছে? জালের মতন তৈরি করে, তখন কি করে, এই যে তোমার লোহিত রক্তকণিকা, তারপরে শ্বেত রক্তকণিকা, ওরা জালের মধ্যে আটকে যায় এবং তখন ওই জায়গাটা দেখতে লাল মনে হয়, কারণ ওখানে লোহিত রক্তকণিকা আটকা পড়ে থাকে এবং বাকি যেগুলো আছে ওগুলো টুকটাক যায়, কিন্তু কিছু হচ্ছে আটকা পড়ে থাকে। তো এই জিনিসটাকে বলা হয় ফাইব্রিন জালক বলা হয়। কি বলা হয়, ফাইব্রিন জালক বলা হয়। জালক মানে কি, জাল। তো 4 নাম্বার স্টেপটা ওইটাই, যে এই যে মনোমার তৈরি করা হয়েছিল, সেই মনোমারগুলো একটার সাথে সংযোজন হয়, সংযোজন হয়ে কি করে, ফাইব্রিন জালক তৈরি করে, অথবা অনেকগুলো ফাইব্রিন জালক একসাথে মিলে আসলে একটা ফাইব্রিন পলিমার তৈরি করে, পলিমার। তো এসএসসির অনেকে আসো যারা মনোমার পলিমার বুঝো না, তাদের জন্য একটু বলি। মনে করো যে কি বলবো, মনে করো এটা একটা মার্কার, এটা আরেকটা মার্কার, এরকম করে ধরো আমি 10টা মার্কার নিলাম, মনে করো এ মার্কার লাগবে, দেখেলন 5 টাকা। তো দেখো এখানে অনেকগুলো মার্কার আছে। তো
প্রত্যেকটা মার্কারকে বলা হবে মনোমার, ঠিক আছে, মনোমার। হ্যাঁ, যে মন আমার মনোমার বা আমারে মার মনোমার। তো যাই হোক, তো অনেকগুলা মনোমার বা অনেকগুলো ছোট ছোট জিনিস মিলে যদি একটা বড় কিছু তৈরি করে, ওই বড় জিনিসটাকে বলা হয় পলিমার, আর ওই যে ছোট ছোট জিনিস ওগুলোকে বলা হয় মনোমার, ঠিক আছে। তো মনে করো এগুলো সবগুলো একটা পলিমার, হ্যাঁ, মার্কারের একটা পলিমার। তো পলিমার গঠিত হয়েছে একটা মার্কার দিয়ে, সো একটা মার্কার হবে মনোমার, ঠিক আছে। তো এটাই বলছিলাম আর কি। শামীম হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। সো দিস ইজ দ্য থিং আর কি। তো আমাদের 5 ইয়ার জালক সৃষ্টি করাটাই হচ্ছে আমাদের মেইন কাজ। তো আমাদের জালক হচ্ছে সৃষ্টি হয়ে গেল। তো এখন যে জিনিসটা হবে মনে করো যে ধরো রক্ত আছে, রক্তকণিকা আছে, এখানে মনে করো ফাইব্রিনের জালক আছে। তো ওরা কিন্তু আর বডি থেকে বের হইতে পারবে না, তখন ওরা কিন্তু এখানে জমাট বেঁধে যাবে এবং ওই জায়গাটাতে কিছু লোহিত রক্তকণিকা থাকে, এই জন্য দেখতে আসলে লাল মনে হয়। সো দিস ইজ দ্য থিং আর কি। তো আমাদের যদি আরেকবার রিভিউ করি যে আলটিমেটলি কি হইলো, দেখি তো 1 নাম্বারটায় চিপার মধ্যে লেখা যায় নাকি। চিপার মধ্যে যদি লেখা যায় যে অনুচক্রিকা বিদীর্ণ হয়েছিল, অনুচক্রিকা বিদীর্ণ হয়ে থ্রোম্বোপ্লাস্টিন তৈরি করছিল, ঠিক আছে। আচ্ছা, তো 1 নম্বর ক্লটিং ফ্যাক্টর ছিল ফুল, প দিয়ে হচ্ছে প্রথম বিন, এই যে প্রথম বিন, ফুল, পরে টুপ মানে হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন 3 নম্বর, টুপ করে এই যে ক্যালসিয়াম, এই যে 4 নম্বর। তাহলে 4টা প্রথম ক্লটিং ফ্যাক্টর কিন্তু আমাদের শেষ। ওয়ালাইকুম আসসালাম মেহরুবা বিন। হ্যাঁ, এই গত 2-3 মাসে প্রায় মনে হয় কত টাকার মার্কার কিনছি, তারও 15টা মার্কার যদি 50 টাকা করে হয়, কত হয়, 5-45, ওই তো প্রায় 700-800 টাকা খালি মার্কারই কেনা লাগছে। তো দেখো আরেকবার হচ্ছে আমরা রিভিউ করি যে আলটিমেটলি কি হলো। 1 নম্বরে দেখলাম যে ক্ষত স্থানে তোমার হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে গেছে। তো হেপারিন নিষ্ক্রিয় হয়ে গেলে কি হবে, রক্তগুলার আর মানে জমাট বাঁধাটা অফ করতে পারবে না। তখন কি হয়, এই ত্বকটা অমসৃণ হয়ে যাওয়ার কারণে অনুচক্রিকাগুলো ধরো একটা বাধা পেলে ফেটে গেল। তো অনুচক্রিকা ফেটে গেলে কি হয়, থ্রোম্বোপ্লাস্টিন নামে একটা এনজাইম রিলিজ হয়। তো এই থ্রোম্বোপ্লাস্টিন কি করে, প্রথম বিনকে ডাক দেয় যে এই ওট কাজ করা লাগবে। তখন প্রথম বিনটা কি করে, নিষ্ক্রিয় থেকে সক্রিয় থ্রোম্বিনে কনভার্ট হয়ে যায়। পরে কি হয়, এবং এখানে কথা আছে, এই থ্রোম্বোপ্লাস্টিন কিন্তু ক্যালসিয়াম ছাড়া কাজ করতে পারবে না, এটা মেনশন করতে হবে তোমাকে। তো এটা হচ্ছে অনেকে ভুলে যাও, আমিও ভুলে যাই যে 4 নম্বর ক্লটিং ফ্যাক্টরটা কই গেল, তখন মনে করে পাচ্ছি এখানে তো দেই নাই। পরে কি হয়, থ্রোম্বিনের কাজ কি, থ্রোম্বিনের কাজ হচ্ছে এই যে 1 নম্বর ক্লটিং ফ্যাক্টর যেটা ছিল ফাইব্রিনোজেন, সেটাকে কি করে ফাইব্রিন মনোমারে কনভার্ট করে, অর্থাৎ জেন কথাটা সরাই দেয়। মনোমারগুলা কি করে, একসাথে সবার সাথে মিলে তোমার একটা ফাইব্রিনের জালকের মতো তৈরি করে এবং অনেকগুলো জাল মিলে আসলে একটা ফাইব্রিন পলিমার তৈরি করে। তো এতে কী লাভ হয়, এতে যে লাভটা হয় যে যেখানে ফেটে গেছিল এখানে কিন্তু অনেকগুলা জালের মতো তৈরি হয়, এবং জালের মতো তৈরি হলে কিন্তু ওরা আর বাইরে বের হইতে পারে না, তখন ওটা একটা শক্ত একটা রক্তের পিণ্ডের মতো হয়ে থাকে, ঠিক আছে। তো এই আর কি। লামিয়া, ওয়ালাইকুম আসসালাম। হেপারিন কখন নিষ্ক্রিয় হয়, যখনই হচ্ছে তোমার ত্বকের আবরণটা নষ্ট হয়ে যাবে, মানে বাতাসের সংস্পর্শে আসবে, তখনই হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যাবে, ঠিক আছে। তখন আর হেপারিনে কাজ করার মতো পরিবেশটা থাকে না। তোমার যখনই বাতাসের সংস্পর্শ আসবে তখনই আমাদের বডিতে কিন্তু এই রক্ত জমাট বাঁধার কাজ অনেক হয়। আমাদের বডির বাইরে হচ্ছে ব্লিডিং না হইলেও ভিতরে কিন্তু টুকটাক ব্লিডিং সবসময় হইতে থাকে, ঠিক আছে। ওগুলো হচ্ছে আপনি ওরাই কাজ করে ঠিক করে ফেলে, কিন্তু কখনো কখনো যখন এক্সেস হয়ে যায় তখন কিন্তু কাজ করতে হয়, ওদেরকে বেশি কাজ করতে হয়। তো এখন আরেকটা জিনিস বলতে যাচ্ছিলাম
কি যেন বলতে যাচ্ছি ভুলে গেলাম। ও হ্যাঁ, মনে পড়ছে। তো তোমরা অনেকে দেখছো যে তোমাদের যখন কোথাও কেটে গেলে তোমার রক্ত জমাট বাঁধে, ওখান থেকে একটা হলুদ কালার একটা লিকুইড বের হয়। তোমরা অনেকে বলবা যে হ্যাঁ ভাই একটু ডিসগাস্টিং টাইপের। তো হ্যাঁ, এটা ডিসগাস্টিং টাইপের। তো জমাট বাঁধা যে রক্তটা, সেখান থেকে যে হলুদ যে জিনিসটা বের হয়, সেইটাকে আমরা বলি সিরাম। কি বলি আমরা? সিরাম বলি। সিরাম বলি। সিরামকে এটা হলদে কালারের। তো এখন তোমরা অনেকে মনে করতে পারো যে ভাইয়া সিরাম আর রক্তরস কি সেম? না, দুইটা সেম না, কিছু পার্থক্য আছে, এটা একটু মনে রাখতে হবে। সিরামের মধ্যে তোমার রক্তরসে কিন্তু সবগুলা ক্লটিং ফ্যাক্টর ছিল, কিন্তু সিরামে তোমার ফাইব্রিনোজেন, অর্থাৎ 1 নাম্বারটা ফাইব্রিনোজেন, এটা কি 1 নাম্বার ক্লটিং ফ্যাক্টর ছিল। তোমাদের কিন্তু পরীক্ষায় একটা রোমান সংখ্যায় লিখতে হবে, তোমরা কিন্তু আবার বাংলায় এক লিখো না, সবগুলো রোমান সংখ্যায় দিবা, ঠিক আছে? সবগুলো রোমান সংখ্যায় দিবা। যদি তোমাকে বলে ক্লটিং ফ্যাক্টর 1 কি, 1 বলতে সবসময় ফাইব্রিনোজেনকেই বোঝানো হবে। তুমি 1 লিখে হচ্ছে অন্যটা লিখতে পারবো না, কেটে দিবে। 1 মানে এইটাই। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ফাইব্রিনোজেন থাকে না, তারপরে তোমার প্রথম বিন থাকে না, ফুল পরে, মানে 1 আর 2 থাকবে না। কিন্তু পুরান বইতে লেখা ছিল যে ওইখানে ক্লটিং ফ্যাক্টর 1, 2, 5, 8 এগুলো থাকবে না। কিন্তু নতুন বইতে দেখলাম যে শুধু ফাইব্রিনোজেন আর প্রথম বিনের কথা লিখছে। সো তোমরা ওই দুইটা দিও, বাট তোমরা একটু জেনে রাখো যে ওখানে 1, 2, 5, 8 আসলে থাকে না। তো ফাইব্রিনোজেন এবং প্রথম বিন এই ক্লটিং ফ্যাক্টরগুলো থাকবে না। এবং সেরামে কিন্তু কোনো রক্তকণিকা থাকবে না, মানে এখানে কোনো লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা এগুলো কিন্তু থাকবে না, থাকে না। এবং সেরাম কিন্তু তুমি বডিতে নর্মালি কখনোই পাবা না। যখন তোমার এই যে তোমার রক্ত জমাট বাঁধবে, ওই জায়গা থেকে বের হবে, তখনই তুমি পাবা। অর্থাৎ আমাদের কিন্তু সাধারণ অবস্থায় দেহে ওরা থাকে না, সাধারণ অবস্থায় থাকে না, ঠিক আছে? সাধারণ অবস্থায় থাকে না। কি অবস্থা তোমাদের? ও মিম, কি অবস্থা? লামিয়া, ওয়েলকাম টু বায়োলজি ক্লাসরুম। সাইয়ারা, নিশাদ, ওকে। হ্যাঁ সুমন, বুঝতে পারছো? ফাইব্রিন জালক মানে হচ্ছে যে অনেকগুলা ফাইব্রিনের সুতা একসাথে মিলে একটা জালের মতন তৈরি করে। তো এখন মনে করো এখানে একটা জাল আছে, জাল থাকলে এই পাশ দিয়ে কিন্তু কিছু যেতে পারবে না, মানে জালটা হচ্ছে একদম মনে করো যে পুরো রাস্তাটা ব্লক করে থাকে। ওইটাকেই কিন্তু আমরা বলি, অনেকেই বলে চলটা বলে, বা ব্যথার উপরে যে আবরণটা, শক্ত আবরণটা, ওটা কিন্তু ওই জালের মাধ্যমেই হয়। আচ্ছা আচ্ছা, দেখছো অনেকে হচ্ছে সিরাম, সবাই খেয়াল করবে কারণ সবাই তো ব্যথা পাইছো। নাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি তো ছোটোবেলায় হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করতাম, এবং আমার একটা বাজে অভ্যাস ছিল যে আমি আমার ফ্রেন্ডদের সাথে কী করতাম জানো, যে রাস্তায় যে কুকুর থাকতো না, ওদেরকে খেপাইতাম। তোমরা কিন্তু ভুলে ওই কাজ করো না, মানে শুধু শুধু কুকুর খেপাইতাম রাস্তার মধ্যে। মনে করো আমি হচ্ছে দুপুরবেলা হচ্ছে আরবি পড়তে যাইতাম হুজুরের কাছে, বাসা থেকে একটু কাছে আর কি। তো মনে করে যে কোরআন শরীফটা একদম বুকে নিয়ে, তখন হচ্ছে ব্যাগ ইউজ করতাম না, কোরআন শরীফটা বুকে নিয়ে হচ্ছে যে যাইতাম হুজুরের কাছে পড়তাম। তো মাঝে মাঝে হুজুর আসতে লেট করতো, তখন কি করতাম, ওই রাস্তায় কুকুর খেপাইতাম। আর কুকুর কি আর এত ভদ্র যে আমি খেপাবো আর আমার দাবরানি দিবে না? বহুত দাবরানি খাইছে, কিন্তু কপাল ভালো যে কামড় খাই নাই। কামড় খাইলে এতক্ষণে 14টা ইঞ্জেকশন দেওয়া লাগতো। এখন অবশ্য 14টা দেয় না, এখন 6টা দেয় আর কি, 6টা দেয়। আগে হচ্ছে তোমার নাভির চারপাশে হচ্ছে 14টা ইঞ্জেকশন দেওয়া লাগতো, এখন কমাই দিছে। তো অনেকে বলতো কুকুর কামড় দিলে কিন্তু কুকুরের নাকি বাচ্চা হয়, মানে কী সব কথাবার্তা, কী সব কথাবার্তা। আচ্ছা, তো যাই হোক আর কি। তো ওই যে দৌড় দিতাম না, মাঝে মাঝে দেখা যেত পড়ে যেতাম। তো পড়ে গেলে দেখা যেত যে প্রায় হচ্ছে আমার হাঁটুতে ব্যথা পাইতাম। তো এরকম পড়তে পড়তে আমার প্রায় সব প্যান্টের হাঁটুর এখানে ছিঁড়া। সবাই মনে করতে পড়াটা স্টাইল করে, কিন্তু আসলে স্টাইল করি না, ওটা দৌড়াইতে দৌড়াইতে ছিঁড়ছে। আর ওই টাইমে একটা স্টাইলের ট্রেন্ড ছিল যে এইখানে ছিঁড়া, এইখানে ছিঁড়া, পিসে ছিঁড়া, ওটা নাকি ট্রেন্ড ছিল। তারপরে মনে করো যে তোমার
কার প্যান্ট কত নিচে, কার প্যান্ট জুতার নিচে মনে করো হ্যাচড়াইতে নিয়ে যাইতেছে, ওগুলো ট্রেন্ড ছিল যে যে যত নিচে প্যান্ট পরতে পারে সে তত স্টাইলিশ। আর চুলে স্পাইক তো প্রমাণ করতো কত কিছু। তো দেখা যেত যে হাঁটুর ওখানে ছিটছে, আমি তো আর স্টাইল করি না, আমি তো ব্যথা পেয়েছি। তো দেখা যেত যে হাঁটুতে প্রায়ই হচ্ছে ব্যথার দাগ থাকতো অলওয়েজ। তো তখন হচ্ছে জিনিসগুলো খুব দেখতাম। তো আমরা 3 জন ফ্রেন্ড ছিলাম আর কি। তো সারাদিন ওগুলোই করতাম, অনেক দৌড়াদৌড়ি করতাম বাইরে। তো ক্লাস 5-এর পরে আসলে ওরকম আর খেলা হয় নাই, কারণ ক্লাস 5-এর পরে হচ্ছে আমরা এলাকা চেঞ্জ করে ফেলি। তো এই তো আর কি। তো পরে আস্তে আস্তে চুপচাপ হয়েছে। ডিসেম্বরে তো এখন, আগে তো দুষ্টামি করছি, খেলছি, অনেক ডেয়ারিং কাজ কারবারও করছি, কত কত চিপাচাপের ভিতরে যে গেছি। তারপরে বিভিন্ন তোমার সানসেট, কার্নিশ, তারপরে মনে করো দেওয়ালের উপরে যে পেরেক গাঁথা থাকে ওগুলোর উপর দিয়েও হাঁটছি, দৌড়াইছি। তারপর র্যাকেট খেলার সময় মানে ফেদার কই উড়ে চলে গেছে, কোন বাড়িওয়ালার কোন বাড়ির চিপায় যেয়ে পড়ছে। তো একদিন হচ্ছে যে একটা কাহিনী, যে আমরা পরীক্ষায় খারাপ করছি। তো পরীক্ষায় রেজাল্ট দিছে, মণিপুর স্কুলে ছিলাম আমি। তো পরীক্ষায় খারাপ হয়েছে। তো 3 জন মিলা প্ল্যান করছি যে চল আজকে হারাই যাব। হ্যাঁ, বাসায় গেলে তো মাইর দিবে, আজকে হারাই যাব। তো 3 জন মিলে মানে অনেক অনেক দূর হাঁটছি, চিনি না কিছু না, হাঁটছি। তো হাঁটার পরে আমার ভয় লাগতেছে, হ্যাঁ হারাই গেলে কী হবে। পরে আবার বাসায় ব্যাক করছি। তো বাসায় ব্যাক করার পর একটা কাহিনী হয়েছে যে রাস্তায় আসার পথে আমাদের এক ফ্রেন্ডের হচ্ছে মানে এক পা হচ্ছে ম্যানহোলে ঢুকে গেছে। তো কপাল ভালো যে পুরোটা ঢুকে নাই, তাহলে তো বঙ্গোপসাগরে যে দেখা দিত। তো এক পা ম্যানহোলে ঢুকে যায় এবং একটু ব্যথা পাইছিল। পরে ওর হাঁটুর ওইখানেও হচ্ছে ছিলে গেছিল। তো এই হচ্ছে অবস্থা আর কি। হ্যাঁ, কুকুরকে তো অবভিয়াসলি ভয় লাগতো, এখনও ভয় লাগে। তো কুকুর, তুমি ধরো রাস্তায় একটা টিপস বলি, যে তুমি যখন রাস্তায় যাবা, স্পেশালি ভোরবেলা, দেখবা যে কুকুরগুলা বেশি ঘেউ ঘেউ করা শুরু করে, আর ভোরবেলা বেশি এক্সাইটেড থাকে। তো তুমি যখন রাস্তাতে যাচ্ছ, ধরো একটা কুকুর, তুমি কিছু করো নাই, তারপরেও ঘেউ ঘেউ করতেছে, তোমার কাছে আসতেছে, তুমি ওর দিকে তাকাবা না। মানে কুকুরের থেকে বাঁচার একটা ওয়ে হচ্ছে ওর সাথে ডিরেক্ট আই কন্ট্যাক্ট করবে না। আই কন্ট্যাক্ট করলে ও তোমাকে মানে শত্রু মনে করে। তো তুমি কী করো, সুন্দর চুপচাপ করে দাঁড়ায় থাকবে, মনে করো তুমি খুব ভদ্র বাচ্চা, মোস্ট ইনোসেন্ট বয় ইন বাংলাদেশ, ইন ওয়ার্ল্ড বা গার্ল। তো কুকুর ওর মতো ঘেউ ঘেউ করবে, তুমি পাত্তা দিবা না। তো দেখবে যে ও ঘেউ ঘেউ আস্তে আস্তে কমায় দিবে। তখন কি করবা, আস্তে আস্তে সরে আসবে, কখনো দৌড় দিবা না। দৌড় দিলে কিন্তু ও দৌড় দিবে, এটা বলে দাও, দৌড় দিলেই দৌড় দিবে। তুমি চুপচাপ হচ্ছে ওর সাথে আই কন্ট্যাক্ট করবে না। ও ঘেউ ঘেউ করলে করুক, যা ইচ্ছে করুক, বসে থাকলে থাকুক, তুমি অন্যদিকে তাকায় থাকবা, কিছুক্ষণ চুপ করে দাঁড়ায় থাকবা, পরে আস্তে আস্তে চলে আসবে, আস্তে আস্তে আসবে, ঠিক আছে, দৌড় দিবা না। তো এটা হচ্ছে কুকুর থেকে বাসার একটা টেকনিক। আমি থাকি মিরপুরে থাকি, তো এক্সাক্ট লোকেশন বললে আবার হামলা হবে। তো ঠিক আছে, এটা হচ্ছে কুকুর থেকে বাঁচার নিনজা টেকনিক। তো একদিন তো একটু বেশি ফাইজলামি করে ফালাইছিলাম, ওইটাও শেয়ার করি, সব যেহেতু বলছি। একদিন হচ্ছে হুজুর আসতে লেট করতেছে। তো একটা কুকুর ছিল ওখানে, একটা বাড়িওয়ালা কুকুর পালতো, ওটা অনেক ডেয়ারিং ছিল। তো আমি আর আমার ফ্রেন্ড কী করছি, যে ওটার খেপাইতেছি। এখন ওইটা আমাদের শুরুতে তো পাত্তা দেয় না, মনে করো আমি এখানে, ও হচ্ছে মোটামুটি ভালোই দূরে, 20-30 হাত দূরে। তো হুদায় ওরা খেপাইতেছি, চিল্লাইতেছি, ডাকতেছি। তো দেখি যে পাত্তা দেয় না, তখন মেজাজ খারাপ হয়ে গেছে, তখন আর বেশি করে খেপাইতেছি। পরে এমন দৌড় দিছে, আমিও এমন দৌড় দিছি, পরে আর কিছু খেয়াল নাই। চোখ বন্ধ করে দেখি যে আমি মাটির মধ্যে পড়ে আছি। পরে আশেপাশে তাকাইলাম, দেখি যে কুকুর আছে নাকি, পরে দেখি যে নাই। মানে কপাল ভালো, আমি তো মনে ছিলাম আজকে আমার দিছে কামড়ায় শেষ করে। তো হচ্ছে যে চোখ বন্ধ ছিল, খুলে দেখি যে মাটিতে পড়ে আছি। পরে হচ্ছে আমাদের যে রুমে আমরা পড়তাম, ওই রুমে যে দরজা লাগায় সবগুলা বসেছিলাম। তো এরপরে আর কুকুর টুকুর খেপাই নাই, ওই দিন হচ্ছে একদম উচিত শিক্ষা হয়ে গেছিলো। তো ঠিক আছে, তো হচ্ছে আমরা পড়ায় ফিরে আসি। তো কুকুরের কাহিনী আর আমাকে নিয়ে গল্প লেখা যাবে। এখন দেখো যে এই যে রক্ত জমাট বাঁধা, এই জমাট বাঁধাটাকে বলা হয় তঞ্চনকাল। তঞ্চন মানে জমা, তাহলে রক্তের যে নর্মাল যে স্বাভাবিক অবস্থায় তঞ্চনকাল বা ক্লটিং টাইম বলা হয়, সেটা স্বাভাবিক অবস্থায় তোমার 3 থেকে 8 মিনিট। 3 থেকে 8 মিনিট মানে এইটুকুর মধ্যে রক্তগুলো জমাট বাঁধা শুরু করে। কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় আরও বেশি সময় নেয়। তো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, যে তাদের সুগারের পরিমাণ তো বেশি, তাই না, ব্লাডে বেশি সুগার থাকে।
তো বেশি সুগার থাকলে কি হয় যে অনুচক্রিকার একটা টেন্ডেন্সি আছে যে ক্লট করে ফেলা, মানে সে খালি ক্লট করতে চায়। তখন ক্লটিংয়ের টাইম হচ্ছে 3 থেকে 8 মিনিট, তো ও চায় আরও বেশি করে ক্লট করতে, এই জন্য ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেশি সময় লাগে। তো এখন এই জন্য দেখা যায় যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অনেক সময় তোমার ধমনীতে হচ্ছে ক্লট হয়ে গেলে কিন্তু ব্লাড যেতে পারবে না, সো অনেক সময় একটা মানে সিভিয়ার প্রবলেম দেখা দেয়, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তো রক্ত তঞ্চনকাল মানে তোমার এই যে জমাট বাঁধতে কতটুকু সময় লাগতেছে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে রক্তক্ষরণকাল, মানে কোথাও যদি কেটে যায়, কেটে গেলে তোমার রক্তটা কতক্ষণ বের হইতে থাকবে, কতক্ষণ বের হইতে থাকবে রক্তটা, ওইটা হচ্ছে 1 থেকে 4 মিনিট। 1 থেকে 4 মিনিট তোমার রক্তগুলা বের হইতে থাকবে। এই 4 মিনিটের পরে কিংবা এর মধ্যেই 3 থেকে 8 মিনিট, মনে করো আসলে হিসাবটা তো অত মিলে না আসলে, যে এখানে 1 থেকে 4 মিনিট রক্ত হয়েছে, তো 5 মিনিট থেকে তো আসলে এটা যাই হোক, এখানে পঞ্চম বা চতুর্থ বলে নাই, মনে করো প্রথম 4 মিনিট হচ্ছে রক্ত বাইর হইতেছে, তো পরের যে পঞ্চম মিনিট, ওই পঞ্চম মিনিট থেকে আসলে তোমার এই কাউন্টটা শুরু হবে যে রক্ত জমাট বাঁধা শুরু হয়েছে। এখানেই তো কিন্তু বলে নাই যে তৃতীয় মিনিট থেকে বলে নাই, বলছে মানে নর্মাল ক্ষরণ হওয়ার পরে যত সময় লাগুক সেটা আসলে 3 থেকে 8 মিনিট সময় নেবে। তো এখন হচ্ছে একটা রোগ আছে জন্মগত, ওটা হচ্ছে যতটুকু মনে পড়ে হিমোফিলিয়া মনে হয়, আমি ভুল করলে একটু ঠিক করে দিও, কারণ অনেক দিন আগে পড়ছিলাম হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া হচ্ছে একটা জন্মগত রোগ। তো হিমোফিলিয়া রোগীদের কি হয়, তোমার দেখবা যে খুব অল্প স্টুডেন্টের আছে, আমার এক ফ্রেন্ডের ছোটো ভাইয়ের আসছিল, তো ওদের কি হয় তোমার অল্প একটু কেটে গেলেও না ব্লিডিং হইতে থাকে, থামে না, কারণ কি ওদের হচ্ছে ক্লটিং ফ্যাক্টরগুলা মানে এনাফ পরিমাণ না, ঠিক আছে। তো এই হিমোফিলিয়া যাদের আছে তাদের কিন্তু খুব ডেঞ্জারাস একটা জিনিস, যে কোথাও কাটলে না বন্ধ হইতে চায় না ব্লিডিং, মানে ছোট কাটা হইলেও বন্ধ হইতে চায় না। তো এই জন্য মানে তাদেরকে খুব সাবধানে থাকতে হয়, খুব সাবধানে থাকতে হয়। হ্যাঁ, আমি হচ্ছে মেডিকেলে পড়াশোনা করি, আমি পড়াশোনা করি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে, এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত। এটা হচ্ছে বর্তমানে আমাদের প্রায় সরকারি মেডিকেল আছে 37টার মতো, তো এটা হচ্ছে এখন 23 নম্বরে আছে, কিন্তু ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে এটা আরও অনেক উপরে চলে আসবে, কারণ এটা হচ্ছে নতুন, তো আস্তে আস্তে এটা বানানো হচ্ছে। তো একদম ঢাকার খুব কাছে, মনে করে যাইতে 2 ঘন্টা লাগে, তো যেহেতু খুব কাছে, সো এটা খুব সুন উপরে চলে আসবে র্যাঙ্কিংয়ে। তো এই দুইটা একটু মনে রাখবা, টাইমিং দুইটা খুব ইম্পর্টেন্ট। তো এখন দেখো যে তোমার মাথার মধ্যে ঘুরতেছে ভাইয়া রক্তনালীর ভিতরে, মানে আমাদের নর্মালি বডিতে রক্তনালীর ভিতরে কেন রক্ত জমাট বাঁধে না, কেন কি দরকার? তো এটার 1 নাম্বার রিজন হচ্ছে যে তোমার আমাদের যে নর্মাল যে রক্তনালীটা, এটা কিন্তু মসৃণ থাকে, স্মুথ থাকে, তো ওইটার সাথে কিন্তু কোনো ঘর্ষণ হয় না। ঘর্ষণ না হইলে কি হয়, রক্তকণিকা কিন্তু খুবই ছোট জিনিস না, ওটা যদি তোমার একটু রাফ সারফেসে ঘষা লাগে তো ফেটে যাবে, তাই না? কিন্তু যখনই ত্বকটা ফেটে যায় তখন কিন্তু অমসৃণ জায়গা তৈরি হয়, তখন ফেটে যায়। তো রক্ত জমাট না বাঁধার একটা রিজন হচ্ছে আমাদের যে এন্ডোথেলিয়াম মানে কি ভিতরের যে আবরণটা, ওইটার আবরণটা মসৃণ থাকে, এই জন্য ওইটা সমস্যা করে না। তারপরে সেকেন্ডটা হচ্ছে যে তোমার রক্তের যে গতি বেশি, মানে ব্লাডটা কিন্তু সবসময় ফ্লো করতে থাকে, ব্লাড কিন্তু কখনো থেমে থাকে না, সবসময় কিন্তু ব্লাড হয় এইদিকে আর নাহলে এইদিকে, যে কোনো একদিকে হচ্ছে যেতে থাকবে, ঠিক আছে, যে কোনো একদিকে যেতে থাকবে। তো ওইখানে গতি অনেক বেশি থাকে। মনে করো যে একটা রাস্তা খুব তাড়াতাড়ি মানুষ চলতেছে, তুমি কিন্তু দাঁড়ায় থাকতে পারবে না, দেখবে তোমারও ঠেলে হচ্ছে নিয়ে যাইতেছে, কিন্তু ধরো যে 3-4 জন এরকম হেলদি টাইপের কেউ দাঁড়ায় আছে, তখন তো তুমি যাইতে পারবে না, মানে গতি কমে যাবে। তো গতি বেশি থাকে ভিতরে। আরেকটা জিনিস যেটা আগেও বলছি সেটা হচ্ছে কি অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাকচুয়ালি কী জিনিস? তো অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাকচুয়ালি সেই সকল রাসায়নিক পদার্থ যারা কি করে তোমার রক্তটা জমাট বাঁধতে দেয় না। একটা এক্সাম্পল অলরেডি জানি, হেপারিন, তারপর আরও আছে প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রম্বিন, গুগলে সার্চ দিবা যে এক্সাম্পল অফ অ্যান্টিকোয়াগুলেন্ট,
এক্সাম্পল অফ অ্যান্টিকোয়াগুলেন্ট লিখে সার্চ দিবা, দেখবে অনেকগুলো নাম আসবে, প্রোটিন সি, প্রোটিন এস। মানে ওদের কাজ হচ্ছে যে ওরা রক্তের ভিতরে মানে নর্মাল অবস্থায় আমাদের রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না, কিন্তু যখন হচ্ছে ত্বকটা কেটে গেছিলো তখন কিন্তু পরিবেশটা চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু ওরা আর কাজ করতে পারে না, তখন কিন্তু তোমার এটা জমাট বেঁধে যায়। তো মোটামুটি এই 3টা রিজন হচ্ছে দায়ী যে আমাদের শরীরের ভেতরে নর্মাল অবস্থায় কেন রক্তটা জমাট বাঁধে না। কি অবস্থা তোমাদের? রক্ত জমাট বাঁধার পরে ওই জায়গাটায় কালো দেখায় কেন? কালো দেখায় কারণ ওই জায়গার কোষগুলো তো মরে গেছে না, এখন কোষ মরে গেলে তো ওটা কালো দেখাবে। তো পরে হচ্ছে এবং ওটা একটু লালও দেখায়। তোমার উপরে যে কি বলে ওটা আবরণ যেটা, ওটা তো আস্তে আস্তে কালো হয়ে যায়, ওটা একটা মৃত কোষের মতো হয়ে যায়। তো পরে কি হয়, ওটা তো মানে খুলে পড়ে যায়, নতুন কোষ তৈরি হয় নিচে, কোষ বিভাজন হয়। তো এই জন্য আর কি। হ্যাঁ, এই যে নুসরাত হচ্ছে অ্যান্সার দিছে যে ওগুলো একটু পুরানো হয়ে যায়, তারপর আস্তে আস্তে হচ্ছে মৃত হয়ে কি হয়, পড়ে যায়। তো এই জন্য আর কি। বা নুসরাত তো সেই হেপারিন, তারপরে এনও দিয়ে বুঝাইছে নাইট্রাস অক্সাইড, প্রোস্টাসাইক্লিন, এরকম অনেকগুলো আছে। অ্যান্টিকোয়াগুলেন্ট কিন্তু অনেক আছে। তো যেগুলো শরীরের ভিতরে থাকে ওগুলোকে বলা হয় মানে ন্যাচারাল বা কি বলবো ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। আর যেগুলো বাইরে থেকে দেওয়া হয়, ধরো যে কারো ভিতরে হেপারিন কাজ করতেছে না, তখন বাইরে থেকে কিছু একটা দিল যেটা হেপারিনকে কাজ করতে ট্রিগার করবে, ওগুলো তো আর্টিফিশিয়াল। রক্ত তঞ্চনটা কি কোয়াগুলেশন নাকি প্লাটিলেট এগ্রিগেশন? তো দেখো এই যে আমরা এখানে যা যা করলাম এই জিনিসগুলো কিন্তু প্লাটিলেট প্ল্যাগ বলা হয়। মানে প্লাটিলেট প্ল্যাগের হচ্ছে অন্তর্ভুক্ত। প্ল্যাগের মধ্যে তোমার প্লাটিলেট অ্যাক্টিভেশন আছে, অ্যাগ্রিগেশন আছে, তারপরে হচ্ছে লাস্টে আরেকটা আছে ভুলে গেলাম, 3টা জিনিস আছে। দেখবে প্লাটিলেট প্ল্যাগ লেখা দিলে তুমি এটা জানতে পারবা। তো আমাদের আগের ক্লাসগুলো কিন্তু সব ইউটিউবে আছে, তোমরা হচ্ছে ওগুলো দেখতে পারো। তো ঈদের আগে আমি চেষ্টা করব যে আরও 2টা ক্লাস নেওয়ার, তো দেখি আর কি হয়। তো নুসরাত হচ্ছে অনেকগুলো অ্যান্সার দিয়ে দিচ্ছে, যারা জানো না তারা কিন্তু দেখে ফেলতে পারো। তো এখানে গঠিত হচ্ছে প্লাটিলেট প্ল্যাগ, কিন্তু প্লাটিলেট প্ল্যাগ গঠন করার পরে যে তোমার রক্তটা তঞ্চিত হয়ে একটা ওই যে শক্ত আবরণ তৈরি করলো, এই রক্ত তঞ্চনটা আসলে কোয়াগুলেশনই বুঝাইতেছে। কিন্তু কোয়াগুলেশনের ভিতরে কাজগুলো করার জন্য কিন্তু তোমার প্লাটিলেট প্ল্যাগ গঠন করতে হয়। এগুলো হচ্ছে মেডিকেলের ফার্স্ট ইয়ারের পড়াশোনা। তো এই জায়গাটা না এতটা সিম্পল না, এখানে অনেক কিছু আছে, এখানে অনেক পাথওয়ে আছে, অনেক গতিপথ আছে। তো পুরা জিনিসটা আসলে কোয়াগুলেশন, কিন্তু কোয়াগুলেশনের মধ্যে একটা স্টেপ হচ্ছে তোমার প্লাটিলেট প্ল্যাগ গঠন করা, অ্যাগ্রিগেশন করা। অ্যাগ্রিগেশন মানে কি, যে প্ল্যাটিলেটগুলো একসাথে জমা হবে, ঠিক আছে, একসাথে জমা হবে, তারপর জমা হয়ে কী করবে, একটা ফাইব্রিনের জালক তৈরি করবে। পুরো প্রসেসটা অ্যাকচুয়ালি কোয়াগুলেশন, কিন্তু এটার মাঝখানে একটা প্রক্রিয়া আছে বা একটা ধাপ আছে, ওখানে কিন্তু অ্যাগ্রিগেশন হয়। তো অ্যাগ্রিগেশন মানে হচ্ছে একসাথে হওয়া বোঝানো হয়। হ্যাঁ, ছোট থেকে শুনে আসতেছি যে টক জাতীয় খাবার খেলে রক্ত পানি হয়ে যায়। টক জাতীয় খাবার খেলে রক্ত পানি হয়ে যায়। হ্যাঁ নুসরাত, থ্যাংক ইউ। তো এই সিরিয়ালটা মনে রাখবা কীভাবে, যে ছোট থেকে বড় ওয়ার্ড দিয়ে মনে রাখবা। একদম ছোট ওয়ার্ড কি, অ্যাডহেশন। অ্যাডহেশন মানে কি, যে ওরা লেগে গেছে, লেগে যাওয়ার পরে কি হবে, অ্যাক্টিভেশন হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পর ওরা কি করে, আরও যারা আছে ওদেরকে হচ্ছে ডাকা শুরু করে, তোরা হয় তোরা হয়।
তো পরে 3 নম্বর স্টেপ কি অ্যাগ্রিগেশন, মানে ছোটো ওয়ার্ড থেকে যে মনে করো অ্যাক্টিভেশনে অ্যাডিশনে যে কয়টা লেটার আছে তার থেকে দেখবা অ্যাক্টিভেশনে আরও বেশি লেটার আছে, তার থেকে দেখলা যে তোমার অ্যাগ্রিগেশনে বেশি লেটার আছে। তো এইভাবে সিরিয়ালটা হয় আর কি, ছোটো থেকে বড় মনে রাখি আমরা। আচ্ছা, লবণ বেশি খেলে বা টক জিনিস বেশি খেলে আসলে রক্ত পানি হয় নাকি, এটা অ্যান্সারটা আমি জানতাম, এবং এটা আসলে কি সত্য নাকি এটা আমি ভুলে গেছি বুঝছো। তো এই কোশ্চেনটা হচ্ছে তোমরা করো, গ্রুপে এই কোশ্চেনটা করো যে BCQA জুলাই দিয়ে হ্যাশট্যাগ দিয়ে এই কোশ্চেনটা করো, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি ভুলে গেছি, এটা আবার দেখা লাগবে না। এটা কিন্তু অনেকে বলে যে টক খাইলে হচ্ছে রক্ত পানি হয়ে যায়, এটা আসলে কি সত্য নাকি আমি ভুলে গেছি, অনেক আগে অ্যান্সারগুলো জানছিলাম। তো আগে কিন্তু এই কোশ্চেনগুলো অনেক মজা ছিল, অনেক মজা ছিল। একটা কমন কথা, টক খাইতে গেলেই বলতো এই তো রক্ত কিন্তু পানি হয়ে যাবে। আচ্ছা, তো এই তো আর কি মোটামুটি মনে করো যে আমাদের হ্যাঁ ঠিক আছে। বুঝছো নুসরাত, তুমি যে লাইনটা বলেছো ওটা বুঝতে পেরেছো, যে ব্লাড ভেসেলের সাথে ওরা অ্যাডহেয়ার করে, মানে হচ্ছে লেগে থাকার একটা অ্যাবিলিটি থাকে, পরে ওটা প্ল্যাগ গঠন করে। প্ল্যাগ মানে হচ্ছে ওই যে জালিকাগুলোকে বোঝানো হচ্ছে। না, ভুলে যাওয়া রোগ নাই, কিন্তু সব কিছু তো সবসময় মনে থাকে না, সব কিছু মনে থাকে না সবসময়। তো আমাদের হচ্ছে ক্লাস মোটামুটি এখানে শেষ। আজকে হচ্ছে অন্য টপিকে যাব না, আর নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ লিম্ফেটিক সিস্টেম পড়বো, অর্থাৎ যে লিম্ফ, লসিকা এইসব জিনিস নিয়ে পড়াশোনা করবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ তোমাদের সাথে হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হবে। আর ওই কোয়েশ্চেনটা হচ্ছে একটু গ্রুপে করো, পরে হচ্ছে আমি অ্যান্সার দিয়ে দিব না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে হচ্ছে গুড নাইট জেনে আজকে হচ্ছে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।